আসসালামু আলাইকুম। হাই রিস্ক প্রেগন্যান্সির আরো কিছু কন্ডিশন আছে, যেমন কিছু কিছু কন্ডিশন আছে যদি আগের প্রেগন্যান্সিতে হয় পরের প্রেগন্যান্সিতে জিনিসগুলো রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। মানে আগের হাল যে দিক দিয়ে যায় পরের হালও সেই দিক দিয়ে যায়, এরকম আমরা বাংলা বলে থাকি। যেমন আগের প্রেগন্যান্সির পরে যদি তার পিপিএইচ হয়, মানে প্রসব পরবর্তী রক্তক্ষরণ যদি বেশি হয়, মানে থার্ড স্টেজ অ্যাবনর্মালিটি। আমরা প্রসবের 3টা ধাপ বলছি। প্রথম ধাপ হলো জরায়ুর মুখ খুলবে, দ্বিতীয় ধাপ আমার বাচ্চাটা ডেলিভারি হবে, তৃতীয় ধাপে আমার গর্ভফুলটা ডেলিভারি হবে। এই যে তৃতীয় ধাপ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই তৃতীয় ধাপের কমপ্লিকেশন হিসেবে বেশি মারা যায়, যেমন প্রসব পরবর্তী রক্তক্ষরণ। তাহলে যদি আমার হিস্ট্রি থাকে যে আগের থেকেই রক্ত শূন্য থাকে, আমাদের মায়েরা তো অত নিজেদের সম্বন্ধে খেয়াল করে না, তাহলে খুব সহজেই মাটা ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য এটা হলো একটা হাই রিস্ক প্রেগন্যান্সি, তার আগের হিস্ট্রি যদি এরকম থাকে। আর কি থাকতে পারে হাই রিস্ক প্রেগন্যান্সিতে? যদি তার আগে কোনো অপারেশন থাকে, যেমন তার যদি আগে মায়োমেক্টমি মানে জরায়ুতে টিউমার, ফাইব্রয়েড যেটা আমরা বলি, এই টিউমার অপারেশন যদি হিস্ট্রি থাকে তাহলে সেটা একটা হাই রিস্ক প্রেগন্যান্সি। কারণ এই টিউমার থাকলে কি হবে, অপারেশনের হিস্ট্রি থাকলে ওই জরায়ুর ওই অংশটা উইক থাকবে, তাহলে ডেলিভারি ব্যথা উঠলে সহজেই জরায়ুটা ফেটে যেতে পারে, তাহলে রক্তক্ষরণ হবে, বাচ্চার ক্ষতি হবে, মারও ক্ষতি হবে। তাহলে এটা একটা হাই রিস্ক প্রেগন্যান্সি। আর কি থাকতে পারে? তার আগে সিজারের হিস্ট্রি থাকতে পারে। তাহলে তার যদি আগে সিজারের হিস্ট্রি থাকে তাহলে একই জিনিস, আগে সিজারের হিস্ট্রি থাকলে তাহলে এইবার তাকে অবশ্যই বাড়িতে ডেলিভারি করা যাবে না, তাকে ট্রিট করতে হবে এজ এ হাই রিস্ক প্রেগন্যান্সি। কারণ তার সিজারের হিস্ট্রি থাকলে তার যদি ব্যথা উঠে সেইভাবে ম্যানেজ না হয় তাহলে বাড়িতে ডেলিভারি তো করানো যাবেই না, তার জরায়ুটা ফেটে যেতে পারে, বাচ্চাটারও ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য এটাও একটা হাই রিস্ক প্রেগন্যান্সি। আরেকটা হাই রিস্ক প্রেগন্যান্সি হলো যদি তার আগে অনেকগুলো 4টা বা 5টা এরকম ডেলিভারি হিস্ট্রি থাকে, যেটাকে আমরা বলি গ্র্যান্ড মাল্টিপ্যারা বলি, সেটা অবশ্যই একটা হাই রিস্ক প্রেগন্যান্সি। কারণ যদি তার আগে 4টা বা 4টার অধিক বাচ্চা থাকে, ডেলিভারির হিস্ট্রি থাকে, তাহলে কি হয়, এই বাচ্চাটা বড় হবে, সেটা তো আছেই। তাহলে একটা ব্যাগ যদি বারবার ভরা হয়, খালি করা হয়, তাহলে সহজেই ব্যাগটা ফেটে যেতে পারে। তাহলে আগে যদি এতগুলা ডেলিভারি হয়ে থাকে তাহলে এই প্রেগন্যান্সিতে কি হবে, জরায়ুটা সহজেই ফেটে যেতে পারে এবং রক্তক্ষরণ হতে পারে, ডেলিভারিটা খুব ডিফিকাল্টিস হবে, মার অন্যান্য জটিলতাগুলো ডেভেলপ করতে পারে, তা প্রেশার হতে পারে, ডায়াবেটিস ডেভেলপ করতে, এগুলো প্রেগন্যান্সিতে ডেভেলপ করতে পারে, বাচ্চারও ক্ষতি হতে পারে। সেই জন্য এগুলো হলো হাই রিস্ক প্রেগন্যান্সি। যদি অতীতে তার কোনো পেরিনিয়াল টিয়ার মানে ডেলিভারির সময় সাধারণত মাসিকের রাস্তা আর হলো পায়খানার রাস্তা পাশাপাশি থাকে, যদি আগের ডেলিভারির সময় এই রাস্তাটা অনেকখানি ছিঁড়ে যেয়ে থাকে, যে পায়খানার রাস্তা পর্যন্ত ছিঁড়ে গেছে, এবং এটা যদি রিপেয়ার করা হয় আগের হিস্ট্রি যদি থাকে, তাহলে সেটা অবশ্যই হাই রিস্ক প্রেগন্যান্সি। কারণ পরবর্তী ডেলিভারি যদি সুন্দর মতো না করা হয় সেই কন্ডিশনটা আবার হবে, এবং এটা হলো একটা মরবিডিটি, এটার জন্য কনজুগাল ডিসহারমোনি ডেভেলপ করে। তাহলে এটা হলো হাই রিস্ক প্রেগন্যান্সি। আরও কিছু কন্ডিশন আছে, যে তার যদি হার্ট ডিজিজ হিস্ট্রি থাকে, অথবা তার যদি এপিলেপসি থাকে, কিডনি ডিজিজ থাকে, অথবা তার যদি অটোইমিউন ডিজিজ যেমন এসএলই, এই সমস্ত যদি থাকে, তো এগুলো তো সচরাচর দেখা যায় না, তবুও এগুলো উচ্চ ঝুঁকি সম্পন্ন। যে কোনো প্রেগন্যান্সি সবকিছু স্বাভাবিক থাকলেও রিস্ক বলি আমরা, হাই রিস্ক বলি না। যে কোনো প্রেগন্যান্সি স্বাভাবিক থাকলে যে কোনো মুহূর্তে সেটা রিস্ক হয়ে যেতে পারে, কিন্তু হাই রিস্ক হলো এগুলো আমরা আগের থেকে ক্যাটাগরি করতে পারি। তাহলে আমরা কিভাবে করব, আমরা পেশেন্টের হিস্ট্রি নিব, পরীক্ষা নিরীক্ষা করব, কিছু ইনভেস্টিগেশন করে আমরা এটা ডিটেক্ট করব, এবং সেই অনুযায়ী তাকে কাউন্সেলিং করব এবং তাকে অন্যান্য চেক আপ, যেমন আমরা বলছি যে WHO অনুযায়ী তাকে 4টা চেক আপ করতে হয়, কিন্তু যদি হাই রিস্ক হয় সেখানে আমরা চেক আপটা বেশি করব যাতে মা ক্ষতিগ্রস্ত না হয়, বাচ্চা ক্ষতিগ্রস্ত না হয়। সেভাবে আমরা ঘন ঘন চেক আপ করবো এবং আগের থেকেই মাকে যেখানে সুযোগ সুবিধা আছে জটিলতাগুলো ম্যানেজ করা, সেখানে আমরা মাকে শিফট করে দিব। এইভাবে আমরা ডিটেক্ট করব এবং ম্যানেজ করব। কারণ আমরা কেন এত ম্যাটারনাল মর্টালিটির উপরে জোর দিই, যে মায়ের মৃত্যুটা আমরা সবসময়, যদি এটা একটা হেলথ ইন্ডিকেটর, একটা সমাজে একটা দেশের হেলথ ইন্ডিকেটর, আমাদের দেশে যেমন 2টা, একটা হলো নিওনেটাল মর্টালিটি আর একটা হলো মাতৃমৃত্যু, ম্যাটারনাল মর্টালিটি। তাহলে আমরা মায়ের মৃত্যুটা অনেক জোর দিই, কারণ একটা মুরগির পাখার নিচে
7টা 10টা 15 20টা বাচ্চা থাকে। এখন এই মুরগিটা যদি শিয়ালে ধরে নিয়ে গেল বা কোনো কারণে মুরগিটা মারা গেল, তাহলে কি হবে, ওই পাখার নিচে যে 10টা 20টা বাচ্চা আছে এদের চারপাশে বাচ্চাগুলো ছড়ায় যাবে। ছড়ায় গেলে কি হবে, এর পায়ের নিচে পড়বে, কাকে নিবে, তারপরে হলো গুলসাপে নিবে, নেউলে নিবে, চুলার গড়তে যাবে। এইভাবে যায় বাচ্চাগুলা দেখা গেল 1টা 2টা বাচ্চা টিকলো কি টিকলো না। সেই জন্য আমরা মাতৃমৃত্যুটাকে অনেক প্রাধান্য দিই এবং মায়ের যত্নটা করলে পরে মা ভালো থাকলে বাচ্চা ভালো থাকবে। আমরা বলি কি, দি হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্র্যাডেল রুলস দ্য ওয়ার্ল্ড। যে হাত দুলনা দুলায় সেই হাতই রাজ্য চালায়। এই জন্য আমরা মার প্রতি অনেক যত্নবান হব, মাকে যত্ন করব। মার প্রেগনেন্সিতে আমরা যত্ন করব যাতে মা সুস্থ থাকে, বাচ্চা সুস্থ থাকে। প্রেগনেন্সি একটা লং জার্নি। এট দ্য এন্ড অফ প্রেগনেন্সি যাতে আমরা সুস্থ মা, সুস্থ বাচ্চা, তাহলে সুস্থ জাতি গঠনে এটা সহযোগিতা সাহায্য করবে। ধন্যবাদ।